Hello everyone, welcome to TWS Academy. General Awareness and GK সেট 38 আজকের ক্লাসে আমরা প্রতিদিনের মতোই সুন্দর একটি সেশন করতে চলেছি। তো অবশ্যই সকলে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আর ক্লাসটিতে সকলে যারা যুক্ত হচ্ছে তাদের সকলকে বলবো একটি লাইক করে দাও, ক্লাসে তোমার উপস্থিতি জানিয়ে দাও ফটাফট। আর আমাদের TWS একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তার সঙ্গে আমাদের সমস্ত ভিডিও লিঙ্ক প্রথমেই পেতে দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত হতে ভুলবে না। সেখানে যুক্ত হলে প্রতিদিন ক্লাসের নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে সেখানে। তার সঙ্গে সমস্ত আমাদের আপডেট পেতে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। চাকরির সমস্ত প্রস্তুতি, সেরা প্রস্তুতি নিতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে থাকো। তো সকলেই কিন্তু তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারবে এখান থেকে। আজকে প্রথম প্রশ্নে আসবো। প্রথম প্রশ্ন, 1 নং প্রশ্নে, যেটা হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন ভারতীয় সর্বকনিষ্ঠ নৃত্যশিল্পী ছিলেন যিনি পদ্মবিভূষণ পুরস্কার পান 2003 সালে? তো সর্বকনিষ্ঠ যিনি নৃত্যশিল্পী হিসেবে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। পদ্মবিভূষণ পুরস্কার, পদ্ম পুরস্কার, তিনটি পুরস্কারকে একত্রে পদ্ম পুরস্কার বলা হয়। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, এই পুরস্কারগুলোকে একত্রে বলা হয়ে থাকে পদ্ম পুরস্কার। তার মধ্যে সবচেয়ে যেটা সম্মানজনক পুরস্কার সেটা হচ্ছে পদ্মবিভূষণ পুরস্কার। এটা হচ্ছে সবচেয়ে সম্মানজনক। এবং ভারতের যে সমস্ত সিভিলিয়ান অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়ে থাকে, তোমার হচ্ছে বেসামরিক সম্মানগুলো, তার মধ্যে এটা দ্বিতীয় সর্বোচ্চ সম্মান কিন্তু পদ্মবিভূষণ। তো পদ্মবিভূষণ পুরস্কার নৃত্যশিল্পী, সর্বকনিষ্ঠ নৃত্যশিল্পী হিসাবে পেয়েছিলেন যিনি 2003 সালে, তিনি হবেন সোনাল মানসিং। অপশন বি সঠিক উত্তর হবে সোনাল মানসিং। ইনি হচ্ছেন একজন নৃত্যশিল্পী। এবং মনে রাখবে সোনাল মানসিং তিনি কোন কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন ভারতনাট্যম এর উৎকৃষ্ট শিল্পী, ভারতনাট্যম যেটা তামিলনাড়ুতে, এবং আরেকটি হচ্ছে ওড়িশি। ভারতনাট্যম এবং ওডিসি নৃত্যশৈলীর সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার সঙ্গে এই তোমার হচ্ছে সোনাল মানসিং, তাকে কিন্তু রাষ্ট্রপতি 2018 সালে তাকে রাজ্যসভার একজন কিন্তু সদস্য রূপে মনোনীত করেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোন গোলটেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করেন? গোলটেবিল বৈঠক, 3টে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল ব্রিটিশ শাসিত ভারতে। সেই 3টি গোলটেবিল বৈঠক 1930, 1931 এবং 1932 সালে কিন্তু অনুষ্ঠিত হয়। 3টি গোলটেবিল বৈঠক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এর মধ্যে অনুষ্ঠিত হয়। যেটা প্রথম গোলটেবিল বৈঠক, প্রথম গোলটেবিল বৈঠকে কিন্তু বয়কট করেছিল জাতীয় কংগ্রেস, সেটাতে কিন্তু অংশগ্রহণ করেনি। মহাত্মা গান্ধীও কিন্তু অংশগ্রহণ করেননি। দ্বিতীয় যে গোলটেবিল বৈঠকটা হয়েছিল 1931-এ, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, সেখানে কিন্তু মহাত্মা গান্ধী এবং জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করেছিল। তো সঠিক উত্তর হবে এখানে দ্বিতীয় গোলটেবিল বৈঠক, যেটা একমাত্র গোলটেবিল বৈঠক, সেখানে কিন্তু মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমি ভিভিআইপি দিয়ে রাখবো এই প্রশ্নটির ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, প্রথম কত সালে মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করা হয়? তো সঠিক উত্তরটা হবে কবে বলো? মানব উন্নয়ন সূচক, প্রথমে আমরা দেখব মানব উন্নয়ন সূচক এটা কারা প্রকাশ করে। মানব উন্নয়ন সূচকটা প্রকাশ করে থাকে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি যেটাকে সংক্ষেপে বলা হয়। ইউএনডিপি নিউ ইয়র্কে অবস্থিত। নিউ ইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত এবং 1965-এ এটা স্থাপিত হয়। কিন্তু ইউএনডিপি তাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক তালিকা প্রকাশ করা শুরু করে, সেটা হচ্ছে 1990 সালে। 90 সালে প্রথম তারা প্রকাশ করে এটা। নেক্সট হচ্ছে আধুনিক অলিম্পিক খেলা কবে শুরু হয়েছিল? আধুনিক যে অলিম্পিক খেলা, এটা কবে শুরু হয়? অলিম্পিক খেলাকে আমরা দুইটি ভাগে, প্রধানত এর সূচনাকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাচীন অলিম্পিক। প্রাচীন অলিম্পিকটার সূচনা হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় এটা সূচনা হয়? এটা সূচনা হয় প্রাচীন গ্রিকে এর সূচনা হয়েছিল। প্রাচীন গ্রিকে এলিস নামক স্থানে কিন্তু প্রাচীন এই অলিম্পিকের সূচনা হয়। আধুনিক যে অলিম্পিক, এটা পরবর্তীতে ব্যারেন পিয়ের দা কুবার্তিন নামক একজন ফরাসি
বিশেষজ্ঞ। ব্যারেন পিয়ার দি কুবার্তিন তিনি কিন্তু এটার সূচনা করেছিলেন, তাকে কিন্তু বলা হয় আধুনিক অলিম্পিকের জনক বলা হয়ে থাকে তাকে। তো এটা কবে তিনি সূচনা করেছিলেন? আধুনিক অলিম্পিকের সূচনা হয়েছিল 1896 এ। এটাও কিন্তু সূচনা হয়েছিল গ্রিসে, গ্রিসের এথেন্সে। গ্রিসের এথেন্সে এটার প্রথম কিন্তু সূচনা হয়, এই আধুনিক অলিম্পিকের সূচনা হয়। নেক্সট, কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসাম সীমানায় অবস্থিত? দারুণ একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গ এবং আসাম সীমানায়, এই সীমানায় অবস্থিত কোন নদীটি? অসম রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের যে 5টি রাজ্যের সঙ্গে সীমানা আছে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং আরেকটি হচ্ছে পূর্ব দিকে অসমের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গে সীমানা আছে। তো পশ্চিমবঙ্গ এবং অসম সীমানায় অবস্থিত যে নদীটি সেটা হচ্ছে সংকোষ, মেচি, কালজানি এবং বালাসনের মধ্যে অপশন এতে আছে দেখো সংকোষ। সংকোষ নদীটা কিন্তু পশ্চিমবঙ্গ অসম সীমানায় অবস্থিত। নেক্সট হচ্ছে মহাবলীপুরমের মন্দিরগুলি কার সময়কালে নির্মিত হয়েছে? দারুণ একটি প্রশ্ন। মহাবলীপুরমের যে মন্দিরগুলো ছিল সেটা কার সময়ে নির্মিত হয়েছিল? একদমই দ্রুত অ্যান্সার করো। মহাবলীপুরমের মনুমেন্টস, এই মহাবলীপুরমের মন্দিরগুলো, এগুলো কোথায় অবস্থিত? এগুলি বর্তমানে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এগুলি। তো এই মহাবলীপুরমের মন্দিরগুলি, এগুলিকে 1984 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় কবে? এগুলো হচ্ছে 1984 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় এবং এগুলি অবস্থিত তামিলনাড়ুতে। তো এর মধ্যে নরসিংহ বর্মনকে তোমরা দেখতে পাচ্ছ হয়তো, প্রথম নরসিংহ বর্মন, তিনি কিন্তু এই মহাবলীপুরমের মন্দিরগুলি নির্মাণ করেছিলেন। প্রথম নরসিংহ বর্মন ইনি ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজা। তো পল্লবদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন। এই নরসিংহ বর্মন তিনি কিন্তু জানি আমরা বাতাপি যে চালুক্যর রাজবংশ সেটাকে কিন্তু ধ্বংস করেন এবং দ্বিতীয় পুলকেশীকে হত্যা করেছিলেন এবং দ্বিতীয় পুলকেশীর কে নিহত করেছিলেন তিনি কিন্তু, ঠিক আছে। তো এই নরসিংহ বর্মনই কিন্তু নির্মাণ করেন মহাবলীপুরমের মন্দিরগুলি। নেক্সট প্রশ্ন যেটা, ক্যালসিয়াম কার্বনেটের সাংকেতিক সূত্রটি হলো, ক্যালসিয়াম কার্বনেট এটার সাংকেতিক সূত্র কি? ক্যালসিয়াম কার্বনেটের সংকেতটা কি? অ্যান্সার হবে এখানে CaCO3 হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত। অলিম্পিককে প্রথম ব্যক্তিগত রৌপ্য পদক জয়ী হন কে? এবারে দেখো আবার একটি অলিম্পিক থেকে প্রশ্ন। অলিম্পিকে প্রথম ব্যক্তিগত হিসাবে কে রৌপ্য পদক জয়ী হয়েছিলেন? আমরা জানি প্রথম ব্যক্তিগত যে তোমার হচ্ছে পদক এসেছিল সেটা হচ্ছে কেডি যাদব। কেডি যাদব হচ্ছে প্রথম ব্যক্তিগত পদক জয়ী অলিম্পিকে ভারতীয়দের মধ্যে ছিলেন। তার পদক ছিল ব্রোঞ্জ। তার পদক কি ছিল? ব্রোঞ্জ। পরবর্তীতে যিনি তোমার হচ্ছে মহিলা হিসাবে, প্রথম মহিলা হিসাবে জিতেছিলেন পদক, তার নাম হচ্ছে কর্ণম মালেশ্বরী 2000 সালে। তো কর্ণম মালেশ্বরীরও পদক ছিল কিন্তু ব্রোঞ্জ। কিন্তু ব্যক্তিগত রৌপ্য পদক যিনি জিতেছিলেন তিনি হচ্ছেন RC রাঠোর বা রাজ্যবর্ধন সিং রাঠোর। তিনি কিন্তু জিতেছিলেন ব্যক্তিগত প্রথম রৌপ্য পদক, যেটা হচ্ছে তিনি রাজ্যবর্ধন সিং রাঠোর কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ইনি হচ্ছেন শুটিংয়ে কিন্তু তিনি পদক জেতেন এবং কি পদক জিতেছিলেন? রৌপ্য পদক জিতেছিলেন। কবে জিতে বলতে পারবে এই রৌপ্য পদকটি? তিনি জিতেছিলেন কবে রৌপ্য পদকটি? সিডনি অলিম্পিক যেটা হয়েছিল 2000 সালে। 2000, আচ্ছা না 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 2000 সালে ওটা কর্ণ মালেশ্বরী জিতেছিল। 2004 সালে যেটা ছিল গ্রিসের এথেন্সের অলিম্পিক, এটা 2004 সালের যে অলিম্পিক সেখানে কিন্তু ভারতের প্রথম রৌপ্য পদক আসে। আর প্রথম স্বর্ণটা আসে কবে? প্রথম স্বর্ণটা আসে 2008 সালে। 2008 সালে বেইজিং অলিম্পিকে প্রথম ভারতের হিসাবে স্বর্ণ পদক যিনি জিতেছিলেন তার নাম হচ্ছে শুটিং ক্ষেত্রেই কিন্তু অভিনব বিন্দ্রা, তিনি প্রথম স্বর্ণ পদক জয়ী। মানব স্ত্রী শরীরে নিষেক নিম্নলিখিত কোন স্থানে ঘটে? নিষেকটা কোন স্থানে ঘটে? যৌন মিলন হওয়ার পরে জানি আমরা যে বীর্য মানুষের যে হচ্ছে তোমার স্ত্রীদের জরায়ু যে তোমার বা যোনিতে প্রবেশ করে, তারপর থেকে সেটা কিন্তু বিভিন্ন যে অনেকগুলো শুক্রাণু তারা কিন্তু যেতে থাকে
এবং যেতে যেতে তারা কিন্তু একটা সময় গিয়ে নিষেক হয় ডিম্বাণুর সঙ্গে। তো এটা কোথায় হয়ে থাকে, নিষেক প্রক্রিয়াটি কোথায় সম্পন্ন হয়? ডিম্বাশয়, জরায়ু, জরায়ুমুখ নাকি ফ্যালোপিয়ান নালিকা? তো এখানে অ্যান্সার কি হবে? নিষেক সম্পন্ন হয়ে থাকে কোথায়? সেটা হবে ফ্যালোপিয়ান নালিকায় কিন্তু নিষেকটা সম্পন্ন হয়। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন যেটা, বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহে নেতৃত্ব দেন? বিদ্যাধর মহাপাত্র ইনি একজন নেতা ছিলেন এবং তিনি একটি বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। কোন বিদ্রোহে নেতৃত্ব দেন তিনি? বলো সকলে। বিদ্যাধর মহাপাত্র ইনি নেতৃত্ব দিয়েছিলেন পাইক বিদ্রোহে। পাইক বিদ্রোহ, পাইক বিদ্রোহটা কোথায় হয়েছিল? এটা খুরদা অঞ্চলে, খুরদা অঞ্চলে হয়, অঞ্চলে সংগঠিত হয়। খুরদা অঞ্চলটা কোথায়? এটা ওড়িশা রাজ্যের মধ্যে পড়ে। এবং এই পাইক বিদ্রোহের কিন্তু অপর একটি নাম খুরদা বিদ্রোহ, যেটা 1817 সালে সংগঠিত হয়েছিল। এবং এই খুরদা বা এই খুরদা বা পাইক কাদের বলা হতো? পাইক বলা হতো যাদের, তারা হচ্ছে তোমার তৎকালীন সময়ে ওই অঞ্চলের যে সমস্ত জমিদাররা ছিল তাদের যারা রক্ষক ছিলেন বা তাদের যারা হয়ে কাজ করতেন তাদেরকে কিন্তু বলা হতো পাইক। তো তাদের দ্বারাই সংগঠিত একটা বিদ্রোহ ছিল এটা, বিদ্যাধর মহাপাত্রের নেতৃত্বে। নেক্সট, আজকের হোমওয়ার্ক, ফরাসিদের বাংলায় কোথায় উপনিবেশ ছিল? আজকের হোমওয়ার্কের অ্যান্সার সকলে করে যাবে। ফরাসি, তারা ভারতে এসেছিল, বিভিন্ন যে সমস্ত উপনিবেশ শক্তিরা এসেছিল, ইংরেজ, ফরাসি, ডাচ, ওলন্দাজ, তারপরে হচ্ছে তোমার দিনেমাররা, তো তাদের মধ্যে বাংলায় ফরাসিদের কিন্তু উপনিবেশ ছিল। তো ফরাসিদের প্রথম উপনিবেশটা কোথায়? ফরাসিদের প্রথম উপনিবেশ, তার সঙ্গে ফরাসিদের বাংলায় কোথায় উপনিবেশ ছিল? সকলে এটার অ্যান্সার করবে। নেক্সট প্রশ্ন, 3:1 অনুপাতে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় কি? 3:1 অনুপাতে থাকবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড গাঢ় এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ হবে, সেটাকে কি বলা হবে? অ্যান্সারটা কি হবে বলো? 3 অণু HNO3, তার সঙ্গে 1 অণু HCl থাকবে, যেই অনুপাতে সেটাকে আমরা বলবো অ্যাকুয়া রেজিয়া। অ্যাকুয়ারেজিয়া, যেটাকে প্রধানত ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? অ্যাকুয়ারেজিয়া স্বর্ণ শিল্পের ক্ষেত্রে কিন্তু অ্যাকুয়ারেজিয়াটিকে ব্যবহার করা হয়, সোনা দ্রবীভূত করতে কিন্তু এটা ব্যবহার করা হয়। তো অ্যাকুয়ারেজিয়ারই কিন্তু অপর একটি নাম হচ্ছে অম্লরাজ। অম্লরাজ এখানে অপশন বি তে আছে, দেখো অম্লরাজ বা অ্যাকুয়ারেজিয়া সেম জিনিস। এটা যদি অপশন অ্যাকুয়ারেজিয়া থাকে তাহলে রেজিয়া থাকে তাহলে কিন্তু ওটাই অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? রাজ্যের লিঙ্গ অনুপাত আমরা দেখেছি কত, কোন রাজ্যে সবচেয়ে বেশি? যদি রাজ্যের নিরিখে বলা হয় সর্বাধিক, কোথায়? সর্বাধিকটা কোথায়? সেটা হচ্ছে কেরলে। এবং যদি আমরা বলি রাজ্যের নিরিখে সর্বনিম্ন কোথায়? কোথায় সর্বনিম্ন হচ্ছে? সবচেয়ে হরিয়ানায়। হরিয়ানা রাজ্যেও হচ্ছে সর্বনিম্ন। এবং যদি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে বলা হয় সবচেয়ে কম লিঙ্গ অনুপাত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে, সেটা হবে এই পুদুচেরি অঞ্চলে, সরি সর্বাধিক কোথায়? সেটা হচ্ছে পুদুচেরিতে। আর সবচেয়ে কম কোথায়? সবচেয়ে কম হচ্ছে, সবচেয়ে, সেটা হচ্ছে লাদাখে। লাদাখ সবচেয়ে কম লিঙ্গানুপাতের নিরিখে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে কতবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? রাষ্ট্রপতি শাসন 356 নং ধারা, কত ধারা? 356 নং ধারা। রাষ্ট্রপতি 3 ধরনের তোমার হচ্ছে শাসন জারি করতে পারে, রাষ্ট্রপতি শাসন বা জরুরি অবস্থা তিনি জারি করতে পারেন। একটি হচ্ছে 352, যেটা হচ্ছে তোমার জাতীয় জরুরি অবস্থা, 356 যেটা হচ্ছে রাজ্য শাসনতান্ত্রিক জরুরি অবস্থা, আরেকটি হচ্ছে তোমার 360 যেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। তো এই 356 ধারার অধীনে প্রথম 1951 প্রথম পাঞ্জাবে প্রথম জারি হয় এই ধারা। ঠিক আছে, প্রথম তাহলে এই রাষ্ট্রপতি শাসন কোথায় জারি হয়েছিল? পাঞ্জাবে 1951 সালে। এবং তার পরবর্তীতে পশ্চিমবঙ্গে কতবার এখনো পর্যন্ত জারি হয়েছে? 4 বার জারি হয়েছে। 1962 1962 একবার, 1968 একবার এবং
1970 একবার, আর লাস্ট হচ্ছে 1971। এই 4বার কিন্তু জারি হয়েছে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত রাষ্ট্রপতি শাসন। নিম্নের কোন চিত্রশিল্পী মুঘল সম্রাট শাহজাহানের রাজ্যসভার সদস্য ছিলেন? মুঘল সম্রাট শাহজাহানের রাজ্যসভার সদস্য ছিলেন কোন চিত্রশিল্পী? ইসমাইল খান, জগন্নাথ পণ্ডিত, আব্দুস সামাদ এবং নাদির সমরকন্দি। এসএসসি সিএইচএসএল এর কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। অ্যাকচুয়ালি আজকের ক্লাসে অনেকগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে। প্রথম যে প্রশ্নটা করিয়েছিলাম ভারতরত্ন 2003 সালে কে পেয়েছিলেন সর্বকনিষ্ঠ নৃত্যশিল্পী হিসাবে, ওটাও কিন্তু তোমার হচ্ছে সিএইচএসএল এর একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটাও একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কোন মুঘল সম্রাট শাহজাহানের রাজসভা অলঙ্কৃত করতেন? তিনি হচ্ছেন নাদির সমরকান্দি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে জল জীবন মিশন চালু করেন? জল জীবন মিশন, এই মিশনটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চালু করেছিলেন। এই মিশনটি কবে চালু হয়েছিল? জল জীবন মিশন এটা চালু হয় কবে? সঠিক উত্তর হবে 2019 সালে চালু করা হয় এই মিশনটি। বরেহি পানি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? বরেহি পানি জলপ্রপাত, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জলপ্রপাত অবস্থিত, তাই তো। মধ্যপ্রদেশে যেমন আমরা দেখেছি নর্মদার উপরে কাপিল ধারা, তারপরে অন্যান্য জলপ্রপাত অবস্থিত, ঝাড়খণ্ডে দশম জলপ্রপাত অবস্থিত। তো তেমনই হচ্ছে তোমার একটা জলপ্রপাতের নাম হচ্ছে বরেহি পানি, যেই জলপ্রপাতটা অবস্থিত কোন রাজ্যে? অ্যান্সার করো সকলে। এটা হবে ওড়িশা রাজ্যে। এই তোমার বারেহি পানি জলপ্রপাতটা কোন নদীর উপরে অবস্থিত বলতে পারবে? নদীর যদি কথা বলা হয় এটা হচ্ছে বুড়িবালাম। কোন নদী? বুড়িবালাম বা বুদ্ধবালাম, একই নদীর নাম কিন্তু বুদ্ধ বালাং বা বুড়িবালাম নদীর উপরে এটা অবস্থিত। নিম্নলিখিত কে মেগাস্থিনিসকে পাঠান চন্দ্রগুপ্তের রাজসভায়? সেই আমরা দেখেছি মেগাস্থিনিস তিনি কার রাজসভায় এসেছিলেন। অনেকবার কিন্তু এই লাইনটি তুলে প্রশ্ন এসেছে যে মেগাস্থিনিস কার রাজসভায় এসেছিলেন বা মেগাস্থিনিস কোন দেশ থেকে ভারতে এসেছিলেন। তো মেগাস্থিনিস ছিলেন একজন গ্রিক গ্রিক দার্শনিক, তিনি ভারতে এসেছিলেন। তো তাকে কে পাঠিয়েছিল? তাকে কে পাঠিয়েছিল? অ্যান্সার হবে কে? সেলুকাস নিকেটর, তারপরে আমুনতাস দ্বিতীয়, অ্যান্টিমাস তৃতীয়, ফিলিপ দ্বিতীয়। তো রোমান শাসক ছিলেন একজন রোমান শাসক যার নাম হচ্ছে তোমার গ্রিক শাসক, তাই তো, গ্রিক থেকে তিনি এসেছিলেন। তো গ্রিক শাসক যার নাম হচ্ছে সেলুকাস নিকেটর, তিনি কিন্তু পাঠিয়েছিলেন, অর্থাৎ সেলুকাস তিনি পাঠিয়েছিলেন চন্দ্রগুপ্তর রাজসভায় মেগাস্থিনিসকে। আচ্ছা, মেগাস্থিনিস তিনি একটা গ্রন্থ লিখেছিলেন, উল্লেখযোগ্য গ্রন্থ ইন্ডিকা। ইন্ডিকা কার লেখা গ্রন্থ? এটা তার গ্রন্থ। তার থেকে কিন্তু আমরা চন্দ্রগুপ্তের রাজত্বকাল সম্পর্কে জানতে পারি। নেক্সট প্রশ্ন, আমাশয় ও কুষ্ঠ রোগের ওষুধ হিসাবে ব্যবহার করা হয় বাসক পাতা, কালমেঘ, থানকুনি, সিংকোনা গাছের ছাল। আমশা ও কুষ্ঠ রোগের ওষুধ হিসাবে কোন ভেষজটি ব্যবহার করা হয়? অ্যান্সার কি হবে বলো সকলে? আমাশয় ও কুষ্ঠ রোগের ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে থানকুনি পাতা। থানকুনি পাতা বা থানকুনি পাতাটা ব্যবহার করা হয়। কোন ভাইসরয়ের সময় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়? কার শাসনকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে করা হয়? অ্যান্সার হবে এখানে লর্ড হার্ডিঞ্জ টু, তার সময় এটা করা হয়েছিল। আচ্ছা, এই তোমার হচ্ছে ভারতের রাজধানী সেটা দিল্লিতে কবে স্থানান্তর করা হয়েছিল বলো তো? কবে স্থানান্তরিত হয়েছিল দিল্লিতে ভারতের রাজধানী? সেটা হবে 1911 সালে স্থানান্তর হয়। এটা সকলেই জানে, 1911 সালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। এম চিন্নাস্বামী স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? ভারতের বিভিন্ন স্টেডিয়াম আছে, তো তার মধ্যে এম চিন্নাস্বামী স্টেডিয়াম আমাদের কলকাতাতেও আছে, যেমন হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গন, তারপরে হচ্ছে ইডেন গার্ডেন্স, তো এই সমস্ত উল্লেখযোগ্য ক্রীড়াঙ্গন আছে। তারপরে চিন্নাস্বামী, এম চিন্নাস্বামী স্টেডিয়াম, এটা কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে আরসিবি। আরসিবি হচ্ছে একটা ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি যেটা ক্রিকেটের সঙ্গে যুক্ত। তো এম চিন্নাস্বামী স্টেডিয়াম একটা ক্রিকেট স্টেডিয়াম যেটা আরসিবির কিন্তু হোম গ্রাউন্ড, এটা আরসিবির হোম গ্রাউন্ড। তো এম চিন্নাস্বামী স্টেডিয়ামটি হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত। টিডব্লিউএস একাডেমি WBP 2024 ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে। তোমরা যদি ভর্তি হতে ইচ্ছুক হও তাহলে আজই এনরোল করো তোমার নাম। প্রথম থেকে একদমই ক্লাস দেখতে 15 ফেব্রুয়ারি শুরু হয়েছে আমাদের টিডব্লিউএস একাডেমিতে এই ফাউন্ডেশন ব্যাচটি, যেই ব্যাচে তোমরা ভর্তি হলে বিভিন্ন বিষয় ভিত্তিক সিলেবাস ভিত্তিক ক্লাস পাবে, বিষয় ভিত্তিক মক টেস্ট দিতে পারবে, লাইভ
প্লাস রেকর্ড দেখারও কিন্তু সুযোগ পাবে, সোম থেকে শনি প্রতিদিন পাবে। তার সঙ্গে প্রতিটি ক্লাসের কিন্তু পিডিএফ পাবে এবং প্রিলি প্লাস মেন দুটোই কিন্তু এখানে ভর্তি হলে তোমরা কভার করতে পারবে। তো আজই ভর্তি হও আমাদের TWS একাডেমি অ্যাপে, সমস্ত কিন্তু অভিজ্ঞ টিচারদের দ্বারা সেখানে তোমাদের ক্লাস করানো হচ্ছে। এবং তুমি মনে রাখবে এখানে ভর্তি হলে কিন্তু 1 বছর ধরে এই ক্লাসগুলি কিন্তু তুমি দেখতে পাবে। কতদিন ধরে? 1 বছর ধরে দেখতে পাবে এবং 5 মাস কিন্তু এখানে লাইভ ক্লাস হবে। ঠিক আছে, তো লিমিটেড অফার চলছে আমাদের TWS একাডেমিতে। অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে ক্লাস পেতে আজই এনরোল করো তোমার নাম চাকরির সেরা প্রস্তুতি নিতে। পরবর্তী প্রশ্ন যেটা, বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিলেন? তো দ্বিতীয় মহিপাল, তার সময়ে একটা বিদ্রোহ হয়েছিল, কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত বিদ্রোহে একজন নেতা ছিলেন যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তার নাম কি? কৈবর্ত বিদ্রোহ তাহলে কার সময় হয়েছিল? পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে দ্বিতীয় মহিপালের সময় হয়েছিল কৈবর্ত বিদ্রোহ। যেই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কি? দিব্য, তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। দিব্য তিনি নেতৃত্ব নেয়, কৈবর্ত নেতা ছিলেন তিনি। নেক্সট, মার্বেল কোন শিলার রূপান্তর রূপ? বিভিন্ন শিলার রূপান্তর রূপ, কাদা পাথর, বেলে পাথর, ব্যাসল্ট, চুনা পাথর সব কিন্তু বিভিন্ন শিলায় রূপান্তরিত হয়েছে বিভিন্ন সময় প্রাকৃতিক শক্তির দ্বারা। সেগুলো কিন্তু বা চাপে তাপে কিন্তু এগুলি রূপান্তরিত হয়ে থাকে প্রধানত। তো কাদা পাথর এটা একটা পাললিক শিলা যেটা কিন্তু রূপান্তর হয়ে তোমার স্লেটে পরিণত হয়, স্লেটে পরিণত হয়। ব্যাসল্টের যদি কথা বলে, ব্যাসল্ট হচ্ছে একটা আগ্নেয় শিলা যেটা তোমার অ্যামফি বোলাইটে পরিণত হয়। তো বেলে পাথর, বেলে পাথরও একটা কি? এটা হচ্ছে তোমার একটা পাললিক শিলা যেটা পরিণত হয় তোমার কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট হচ্ছে কার রূপান্তর রূপ? বেলে পাথরের রূপান্তর রূপ। তেমনি চুনা পাথরের রূপান্তর রূপ কি? চুনা পাথরও কিন্তু একটা পাললিক শিলার মধ্যে পড়ে এবং এর রূপান্তর রূপ হচ্ছে মার্বেল। ইকোলজি শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? ইকোলজি এই শব্দটি কি ব্যবহার করেছিলেন প্রথম? ডারউইন, হেকেল, আর্থার আর ল্যামার্ক। ভেবে চিন্তে অ্যান্সার করো। ইকোলজি শব্দটি, এই শব্দটি প্রথম যিনি ব্যবহার করেছিলেন তার নাম হচ্ছে হেকেল, আর্নেস্ট হেকেল। ইনি হচ্ছেন একজন জার্মান জার্মান প্রাণীবিজ্ঞানী বা জার্মান একজন কিন্তু জীববিদ্যা বিজ্ঞানী ছিলেন, তিনি কিন্তু এটার ব্যবহার করেন। পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা কর্মসূচি গ্রহণ করা হয় কত সালে? অপারেশন বর্গা কর্মসূচি, যেই কর্মসূচিটি তোমার হচ্ছে জমিদাররা যারা কিন্তু বিভিন্ন চাষিদের জমি নিয়ে ভোগ বিলাস করছিল বা ভোগ করছিল, তাদের কিন্তু সেই জমিগুলো সেগুলো কিন্তু চাষিদের ফেরত দেওয়ার বা যারা কিন্তু জমি অধিগ্রহণ করে রেখেছিল সেই জমিগুলোর সুস্পষ্ট সেগুলোকে কিন্তু বন্টন করার জন্য অপারেশন বর্গা কর্মসূচিটি পশ্চিমবঙ্গ সরকার লঞ্চ করেছিল। তো অপারেশন বর্গা কর্মসূচি, সেই কর্মসূচিটি কবে গ্রহণ করা হয়? খুবই কিন্তু দুর্দান্ত একটি প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপারেশন বর্গা কর্মসূচিটি গ্রহণ করা হয়েছিল, সেটা হচ্ছে 1978 সালে এই কর্মসূচিটি গ্রহণ করা হয়। দ্য প্রেলুড কবিতা রচনা করেন কি? প্রেলুড এই কবিতাটি কে রচনা করেছিলেন বলো? সঠিক উত্তর হবে এই কবিতাটির রচয়িতা হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছেন একজন ইংরেজ কবি ছিলেন, তাকে কিন্তু বলা হয় ইংরেজ রোম্যান্টিক কবি। রোম্যান্টিক কবি বলা হয় তাকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। তিনি এটার রচনা করেছিলেন। এছাড়া তার কিন্তু উল্লেখযোগ্য আরো বিভিন্ন তোমার হচ্ছে কবিতা ছিল, যার মধ্যে আমার একটা মনে আছে যেটার নাম হচ্ছে দ্য এক্সকারশন নামক কিন্তু একটা বিখ্যাত কবিতা তিনি রচনা করেছিলেন। খুবই বিখ্যাত, পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটি। নেক্সট প্রশ্ন, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? ভারতের যে উপরাষ্ট্রপতি থাকবেন তিনি বা তাকে শপথ বাক্য কে পাঠ করাবেন? স্পিকার, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, রাজ্যসভার সভাপতি। তো উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন, আমরা যেমন দেখি রাষ্ট্রপতির ক্ষেত্রে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করিয়ে থাকবেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা তার অনুপস্থিতিতে কোনো সিনিয়র মোস্ট জাজ, তিনি কিন্তু এটা করতে পারবেন। কিন্তু উপরাষ্ট্রপতির শপথ বাক্যটা পাঠ করাবেন রাষ্ট্রপতি। কি পাঠ করাবেন? রাষ্ট্রপতি। আর্যরা কোন অঞ্চলের বাসিন্দা ছিল বলে বেশিরভাগ ঐতিহাসিকগণ মনে করেন? আর্যরা কোন অঞ্চলের বাসিন্দা ছিল? তো আর্যরা ছিল, সঠিক উত্তর মধ্য এশিয়ার কিন্তু বাসিন্দা ছিল আর্যরা। নিম্নের কোনটি একটি পূর্ব বাহিনী নদী? কোন নদীটি একটি পূর্ব বাহিনী নদী?
নর্মদা, মাহি, সবরমতী, মহানদী। তো এদের মধ্যে কোনটি পূর্ব বাহিনী নদী? উপদ্বীপীয় ভারতে পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী নদী সবগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যেমন পশ্চিম বাহিনী নদীর যদি আমরা কথা বলি, নর্মদা, সবরমতী, তারপরে শরাবতী, দেন হচ্ছে তোমার মাহি, তাপ্তি এবং আরো বিভিন্ন আছে, লুনি ইত্যাদি কিন্তু তোমার হচ্ছে পশ্চিম বাহিনী নদীর মধ্যে পড়ে। আর পূর্ব বাহিনী নদী মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ইত্যাদি হচ্ছে পূর্ব বাহিনী নদী। তো মহানদী নদী যেটা হচ্ছে তোমার ছত্তিশগড়ের, এটার উৎস হচ্ছে ছত্তিশগড় রাজ্যে। ছত্তিশগড় রাজ্যের সিহওয়া উচ্চভূমি থেকে এটা কিন্তু এটার উৎপত্তি লাভ হয়েছে, এবং লাভ হওয়ার পরে এটা কিন্তু 851 কিমি পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে এই নদীটি হচ্ছে একটি পূর্ব বাহিনী নদী। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলি? মানুষের যে সুষুম্না স্নায়ু আছে সেগুলি কতগুলি? সঠিক উত্তর হবে মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। 31 জোড়া কি কি আমরা একটু দেখে নেই। 12 জোড়া মনে রাখবে থোরাসিক। 12 জোড়া কি? 12 জোড়া হচ্ছে থোরাসিক বা বক্ষদেশীয়। বক্ষদেশীয় হচ্ছে বা থোরাসিক হচ্ছে 12 জোড়া। 8 জোড়া হচ্ছে সার্ভিকাল। 8 জোড়া হচ্ছে সার্ভিকাল বা গ্রীবদেশীয়। গ্রীবাদেশীয় হচ্ছে 8 জোড়া, এবং হচ্ছে 5 জোড়া, 5 জোড়া হচ্ছে তোমার ল্যাম্বার বা কোটি দেশীয় হচ্ছে 5 জোড়া, এবং 5 জোড়া হচ্ছে স্যাক্রাল। 5 জোড়া হচ্ছে স্যাক্রাল বা ত্রিকাস্থি দেশীয়। ত্রিকাস্থি দেশীয়। আর এক জোড়া হচ্ছে কি? এক জোড়া হচ্ছে কোসিজিয়াল। কোসিজিয়াল বলতে বোঝানো হচ্ছে পুচ্ছ দেশীয়। পুচ্ছ দেশীয়। এই হচ্ছে 8 জোড়া কিন্তু সরি, এই হচ্ছে 31 জোড়া স্নায়ুর সংখ্যা। তো এখানে যদি প্রশ্ন আসে এই জায়গায়, এই যে মানুষের সুষুম্না স্নায়ুর জায়গায় যদি আসে মানুষের কত জোড়া সার্ভিকাল তোমার হচ্ছে বা গ্রীবদেশীয় স্নায়ু আছে, তখন মনে রাখবে তোমরা 8 জোড়া উত্তর করবে। যদি বলা হয় কোসিজিয়াল মানুষের কত জোড়া স্নায়ু আছে, সেটা হচ্ছে 1 জোড়া। তো এগুলি একটি তোমরা পড়ার চেষ্টা করবে, এগুলি থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে। নেক্সট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কোন সেতু আসামের ডিব্রুগড় অরুণাচল প্রদেশের পাসিঘাটের সঙ্গে যুক্ত করেছে? আসাম ডিব্রুগড় এবং অরুণাচল প্রদেশ পাসিঘাট এই দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করেছে কোন সেতুটি? ভূপেন হাজারিকা সেতু, ডিব্রুগড় সেতু, নাকি বগিবিল সেতু আর ধানসিঁড়ি সেতু? তো অ্যান্সারটা কি হবে এখানে? এটা হচ্ছে বগিবিল সেতু। এটা কিন্তু এই দুটি স্থানের মধ্যে সংযোগ স্থাপন করেছে। তো আজকের ক্লাস ছিল এতদূরই। আশা করবো তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর পরের দিনের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা দেখতে থাকো TWS একাডেমি অন্যান্য স্যারেদের ক্লাসগুলি। আর TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে আজই ডাউনলোড করো, নিজের নাম এনরোল করো এবং তোমার চাকরির সেরা প্রস্তুতি নিতে থাকো। এখানেই শেষ করছি আজকের পর্ব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা।